বিশেষত কিছু কিছু সম্প্রদায় আছেন যাদের পদবি দেখে কিছু বোঝা যায় না। অনেক সময় একজনের নাম ভাড়িয়ে অন্য নাম ব্যবহার করা হয়েছে। তারপরে ধরো বাবার বয়স 5 বছর আর ওই ছেলের 2 ছেলের একজনের 63 বছর, একজনের 59 বছর বয়স। এরকম উদ্ভট কিছু ব্যাপার। আবার 40 বছরের কম বয়সে কেউ হয়তো দাদু হয়ে গেছে। অনেক জায়গায় শ্বশুরকে বাবা সাজানো হয়েছে, অনেক জায়গায় পাড়াতুতো কাকা হয়ে গেছে। ইট কুড গো টু এনি কাউন্ট, বাট ইট শুড বি ওভার 1 crore। মেসি কেলেঙ্কারি যে ঘটেছে সেটাও নিশ্চয়ই অনুপ্রেরণায় হয়েছে, সবই অনুপ্রেরণায়। এই যে সংবিধানের দোহাই দিয়ে এগুলো করা, এগুলোতে নিজেদের অশিক্ষা, কুশিক্ষা, এগুলোকে এরা এক্সপোজ করেছে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম অবশেষে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হলো এবং প্রায় 58 লক্ষ নাম বাদ গেছে তালিকা থেকে, এবং ঠিক কি কারণে বাদ গেছে তারও উল্লেখ রয়েছে, কি বলবেন? দেখো, এটা তো টিপস অফ অ্যান আইসবার্গ। তার কারণ হচ্ছে এখন অবধি খসড়া তালিকায় যেটা বাদ বলছে সেটা হচ্ছে যাদের ফর্ম জমা পড়েনি, তার মধ্যে মৃত আছে, তার মধ্যে ডিসপ্লেসড পার্সন আছে, একাধিক জায়গায় নাম আছে, এরকম লোক আছেন, এবং হয়তো বিভিন্ন রকম কারণে কারোর জমা পড়েনি, নাম কাটানো হয়নি কোনো মৃত লোকের, এইরকম কিছু আছে। এদের মধ্যে সুযোগ আছে, কারণ নাম যদি ভ্রমবশত বাদ পড়ে থাকে তাদেরকে সে নাম তোলানোর সময়, সেটা অনেকটাই সময় আছে। তো বড় কথা সেটা নয়। এইবার এই যে সবাই এসআইআর এর এই প্রথম পর্ব নিয়ে যে এত লাফালাফি কেন করছেন জানি না। এই যে দ্বিতীয় পর্বটা 16 তারিখ, মানে বোধহয় এই আজকে থেকে শুরু হয়েছে, না কালকে থেকে শুরু হয়েছে, আজকে তো 17 তারিখ। তো এই যে শুরুটা হয়েছে, এই সময়ে ঝাড়াই বাছাইটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি একজন মানুষের মানে বাবা হিসেবে দেখানো হয়েছে 22 জন বিভিন্ন লোকের। আবার বাবা মার নাম একই, এরকমও প্রচুর আছে। তারপরে ধরো বাবার বয়স 5 বছর আর ওই ছেলের 2 ছেলের একজনের 63 বছর, একজনের 59 বছর বয়স। এরকম উদ্ভট কিছু ব্যাপার। আবার 40 বছরের কম বয়সে কেউ হয়তো দাদু হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু পর্যালোচনায় আসবে। তাছাড়াও অনেকেই ধরো মানে ন্যাচারাল যে ব্লাড রিলেশনের মধ্যে ধরা হচ্ছে বাবা মা, ঠাকুর দাদা ঠাকুরমা, এই রকম যদি কারোর নাম 2002-এ থাকে, 2025-এর নাম থাকা কিন্তু 2002-এ নয়, এই রকম ক্যান্ডিডেটদের যদি ওই নামগুলো দেওয়া হয়, বাবা মা বা ঠাকুর দাদা ঠাকুরমা, তাহলে তাদের পেতে অসুবিধে নেই। কিন্তু অনেক জায়গায় শ্বশুরকে বাবা সাজানো হয়েছে, অনেক জায়গায় পাড়াতুতো কাকা হয়ে গেছে। এইগুলো কিন্তু অ্যানালিসিস করে আসবে। বিশেষত কিছু কিছু সম্প্রদায় আছেন যাদের পদবি দেখে কিছু বোঝা যায় না। অনেক সময় একজনের নাম ভাড়িয়ে অন্য নাম ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু এআই অ্যাপ্লাই করে যখন বিভিন্ন রকমভাবে অ্যানালিসিস করা হবে, তখন এগুলো ধরা পড়ার কথা। এখন দেখো, মনোজ আগরওয়াল আমি জানি, আগে আমাদের পার্টিকে ছিল। ঘটনা বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না, মমতার প্রশাসনের মানুষ তো, কিন্তু আমার মনে হয় না যে ওনার সেই অ্যাবসলিউট ক্ষমতাটা আছে যে উনি ঠিক করবেন কার নাম থাকবে বা না থাকবে। তাহলে ওটা কালীঘাট থেকে কন্ট্রোল হতো, কিন্তু তা যেহেতু নয়, এটা যেহেতু ইলেকশন কমিশন ডাইরেক্টলি কন্ট্রোল করছেন এবং প্রযুক্তি ব্যবহার করে, আমার মনে হয় 10% না হলেও মোর দ্যান 90% ও যদি কভার করা যায়, তাহলে আমি প্রথম থেকে যেটা বলে আসছি, ইট কুড গো টু এনি কাউন্ট, বাট ইট শুড বি ওভার 1 crore। এখন যে তুমি 58.2 বলছো, তার থেকে হয়তো কিছু আবার ঢুকে যাবে,
আবার যাদেরকে এখন খসড়া তালিকায় নাম আছে সেখান থেকেও প্রচুর একটা অংশ বাদ যাবে। সবসময় যে এটা একটি বিশেষ সম্প্রদায়কে বলা হচ্ছে তা নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। যেমন আশা করা যাচ্ছে কিছু ডিস্ট্রিক্টে এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষ অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নাম নিয়ে আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি করে সেখানে বেশ ঘর সংসার করে আছেন। দেশে, অন্য দেশেও তার পরিবার আছে, এ দেশেও তার পরিবার আছে। এই সব জায়গাগুলোকে হয়তো ডিফিকাল্ট, আমি আশা করব যে এদেরকে ধরা হবে। কারণ একটা জিনিস আমরা সকলেই এগ্রি করি যে আমাদের ভারতে কোনো রাজ্য বা কেন্দ্র কিভাবে চলবে, কোন নীতি নেবে, তা কারা তাদেরকে শাসন করবে, সেটা নির্বাচন করার অধিকার কিন্তু ভারতীয়দের আছে, বিদেশি নাগরিকদের নয়। আমি ঘুষপেটি বা অন্য ধরনের কথা না বলেও এইটুকু বললেই তোমরা বুঝতে পারবে বা লোকেরা বুঝতে পারবেন কি হয়েছে। একেবারেই স্যার, আমরা দেখলাম যে যখন এসআইআর শুরু হচ্ছিল বা এসআইআর যখন শুরু হওয়ার কথা পশ্চিমবঙ্গে হচ্ছিল, সেই মুহূর্তে আমরা দেখেছিলাম শাসক দলের পক্ষ থেকে একেবারে প্রথম সারি নেতা থেকে ছিল শাসক দলের সুপ্রিমো, প্রত্যেকে রাস্তায় নামলেন, একেবারে সংবিধান নিয়ে রাস্তায় নামলেন। কিন্তু একটা বড় কথা হচ্ছে কি, যে ধরো এই তো অরূপ বিশ্বাস অ্যাফেয়ারেই দেখলে যে শাসক দল পশ্চিমবঙ্গের তারা কতটা শিক্ষিত সম্প্রদায়। আর সেখানে দুটো জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সব কিছু একজনের অনুপ্রেরণায় হয়। মানে আমি বলছি, গোয়াল ঘরে গরুটা যে শিশুর জন্ম দিচ্ছে সেটাও অনুপ্রেরণায় হয়েছে। সব বিভিন্ন পোস্টার দেখি, সবই অনুপ্রেরণা, রাস্তাঘাটও অনুপ্রেরণায় হয়। এবং মেসি কেলেঙ্কারি যে ঘটেছে সেটাও নিশ্চয়ই অনুপ্রেরণায় হয়েছে, সবই অনুপ্রেরণায় হয়। দুটো জিনিস কিন্তু তৃণমূলীরা, মানে সে ইসলামে কোরআন, হিন্দুতে গীতা, ক্রিশ্চিয়ানিটিতে বাইবেল, শিখ ধর্মে গ্রন্থ সাহেব, এগুলোকে মানার মতো করে মানে। একটা হচ্ছে দেহি পদপল্লব মুদারম, আরেকটা হচ্ছে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এখানে সেই যার পদপল্লব মুদারম তিনি যখন সংবিধান নিয়ে প্রশ্ন তুলেছেন, এরাও সংবিধান নিয়ে প্রশ্ন তুলছে। এদের বাপ ঠাকুরদা কোনোদিন সংবিধান ভারতবর্ষে পড়ে দেখেনি। এরা ধর্মনিরপেক্ষ বলে, ধর্মনিরপেক্ষ কে মানে? আমাদের সংবিধান মানে না, ইসলাম মানে না, হিন্দু মানে না, ক্রিশ্চিয়ানিটি মানে না, ইন্টার কনভার্সন হয় ধর্মের থেকে, সেটাও সংবিধান স্বীকৃত নয়। এখন এই যে সংবিধানের দোহাই দিয়ে এগুলো করা, এগুলোতে নিজেদের অশিক্ষা, কুশিক্ষা, এগুলোকে এরা এক্সপোজ করেছে। এতে কিন্তু মানুষের কাছে এদের চরিত্র নিয়ে যে একটা ধারণা, সেই ধারণার পরিবর্তন হবে না। এই যে গেল বা চলে গেল বা কিছু হবে আতঙ্ক, এটা কি লাভ হলো? এটা লাভ হচ্ছে, যদি চলে যায় তাহলে খাবে কি করে? শোনো, যেই লোকটার রিক্সা চালিয়ে তার ফ্যামিলির ভরণ পোষণ করার ক্ষমতা নেই, সে আজকে বহুশো কোটি টাকার মালিক। তারা ওই রকম ইংরেজিতে না বাংলায়, ওই রকম বাংলায় সে যে ডিপার্টমেন্টের মন্ত্রী, সেই ডিপার্টমেন্টটার নামটাও ঠিক মতো লিখতে পারছে না। মানে একবার সেই লাল্লু প্রসাদ কিছু ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছিল, তার মধ্যে এমন ভাইস চ্যান্সেলরও ছিল যে নিজের নামে টিপছাপ দেয়। তো আমাদের মন্ত্রীদের এই অবস্থা। ওই যে যিনি মাথার উপরে বসে আছেন তিনিও তো দায়ী। তাহলে যে সংবিধানকে বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যে অনবরত যেভাবে আক্রমণ করা হচ্ছিল বা করা হয়, সেক্ষেত্রে কেন, উদ্দেশ্যটা ঠিক? আরে সংবিধানই যে মানে না, সে তো সংবিধানের দোহাই দিয়ে, শোনো, আমি যদি কিছু না জানি না, ফুল রাশেস ওয়্যার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট। আমি যদি কোনো কিছু না জানি, আমি ভসিফেরাসলি সেই সম্পর্কে কথা বলে নিজেকে হাস্যাস্পদ করব। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্ষমতা চলে যাওয়ার ভয়। ক্ষমতা চলে গেলে খাবো কি? ওই যে কথাটা বললাম,
ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।